আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি রাতের সংবাদে। আপনাদের সাথে আছি আমি পারভিন মিতু। নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে রোহিঙ্গা মুসলিম ও মিয়ানমারের অন্য সংখ্যালঘুদের পরিস্থিতি বিষয়ে উচ্চ পর্যায়ের সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সম্মেলনের মাধ্যমে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের ফেরানো এবং মিয়ানমার সরকার ও আরাকান আর্মির উপর কার্যকর চাপ সৃষ্টির জন্য কিছু পদক্ষেপ তুলে ধরার কথা রয়েছে। সমস্যা সমাধানে বিশ্ব সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বানও জানাবেন প্রধান উপদেষ্টা। বিএনপি ধর্মভিত্তিক বিভাজনের রাজনীতি চায় না বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, গণতান্ত্রিক উত্তরণের প্রক্রিয়ায় বাধা সৃষ্টিকারীদের জনগণ ঐক্যবদ্ধভাবে প্রতিহত করবে। আর সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, পূজাকে কেন্দ্র করে পরাজিত শক্তির ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে। আব্দুর রহিমকে সাথে নিয়ে রুদ্র রফিকের রিপোর্ট। জাতীয়তাবাদী ওলামা দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। এ সময় তিনি বলেন, ধর্মের ভিত্তিতে বিভাজনমূলক রাজনীতিতে বিশ্বাসী নয় তার দল। আমরা ধর্মের ভিত্তিতে রাজনীতিতে কোনো বিভাজন চাই না, করব। সকল ধর্ম বর্ণের, সকল গোত্রের, সকল ভাষাভাষীর, সকল সংস্কৃতির মানুষকে নিয়ে একটা সমন্বয়ের রাজনীতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল করে। আগামী জাতীয় নির্বাচন নিয়ে কেউ ষড়যন্ত্র করে সফল হবে না বলেও জানান তিনি। কেউ ষড়যন্ত্র করছে, সেটা দৃশ্যমান। এখানে আন্তর্জাতিক মহলও থাকতে পারে, দেশি বিদেশি শক্তি সক্রিয়, সেটা আমরা অনুমান করতে পারি। কিন্তু বাংলাদেশের জনগণ এখন ঐক্যবদ্ধ। এদেশের গণতন্ত্র উত্তরণের পথে যারাই বাধা সৃষ্টি করবে এবং কোনো রকমের ষড়যন্ত্র করবে, সে দেশি হোক বিদেশি হোক, তাদেরকে তারা প্রতিহত করবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা বিনিময় করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় তিনি বলেন, পতিত ফ্যাসিস্টদের সব ষড়যন্ত্র রুখে দিয়ে উৎসবে মেতেছে দেশ। চক্রান্ত আছে, ষড়যন্ত্র আছে, কিন্তু সকল ষড়যন্ত্র চক্রান্তের যে বেড়াজাল, সে বেড়াজালকে বারবার ছিঁড়ে ফেলেছে এদেশের সকল সম্প্রদায়ের মানুষ। অন্যদিকে হাজারীবাগ বাজারে বর্জ্য ব্যবস্থাপনা, এডিস মশা নিধন ও পয় নিষ্কাশনের সমন্বিত উদ্যোগ গ্রহণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে যোগ দিয়ে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম বলেন, বিভিন্ন দাবিতে যারা নির্বাচন বানচালের চেষ্টা করছে, জনগণকে সাথে নিয়ে তাদের প্রতিহত করা হবে। ওনারা কি পতিত স্বৈরাচারকে ফেরত আনার জন্য চেষ্টা করছেন? বাংলাদেশের জনগণ সেটা কখনো হতে দেবে না। রুদ্র রফিক, আরটিভি, ঢাকা। জনগণের দাবি মেনে সরকার জুলাই সনদের আলোকে জাতীয় নির্বাচনের পথে না গেলে রাজপথে আন্দোলন চলবে বলে জানিয়েছেন জামাতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। আর জাতিসংঘে ৩টি দলের প্রতিনিধিকে নিয়ে যাওয়ায় সরকারের নিরপেক্ষতা ক্ষুণ্ণ হয়েছে বলে অভিযোগ ইসলামী আন্দোলনের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমানের। অরণ্য গফুরের রিপোর্ট। পদ্ধতিটা যে উপযোগী, এটার ব্যাপারে জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন আয়োজন ও পিআর পদ্ধতিতে নির্বাচন সহ 5 দফা দাবিতে যুগপথ আন্দোলনের দ্বিতীয় ধাপের কর্মসূচি জানাতে মগবাজারে সংবাদ সম্মেলন করে জামায়াতে ইসলামী। লিখিত বক্তব্যে রাজপথের পরিবর্তে জনগণের দোরগোড়ায় যাওয়ার কর্মসূচি ঘোষণা করেন দলটির সেক্রেটারি জেনারেল। 1 অক্টোবর থেকে 9 অক্টোবর পর্যন্ত সারা দেশে গণসংযোগ কর্মসূচি পালিত হবে। আগামী 10 অক্টোবর রাজধানী সহ সকল বিভাগীয় সদরে গণমিছিল করা হবে। 12 অক্টোবর সারা দেশে জেলা প্রশাসকের মাধ্যমে আমরা স্মারকলিপি পেশ করব। 5 দফা দাবি জনগণের গ্রহণযোগ্যতা পেলেও সরকার ভ্রুক্ষেপ না করায় উষ্মা জানান গোলাম পরোয়ার। সময় মতো নির্বাচন আয়োজনে আন্দোলন প্রতিবন্ধক হবে না বলেও মনে করেন তিনি। সরকার যদি জনগণের যৌক্তিক দাবি উপেক্ষা করে এবং বিদ্যমান সমস্যার দ্রুত সমাধান না করে, তাহলে দেশের জনগণ তাদের ন্যায্য দাবি আদায়ের জন্য রাজপথে আন্দোলন অব্যাহত রাখতে বাধ্য হবে। এদিকে পুরানা পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে একই কর্মসূচি ঘোষণা করেন ইসলামী আন্দোলনের মহাসচিব মাওলানা ইউনুস আহমদ। জনতার দাবি প্রতি ক্রমাগত উপেক্ষা এই সরকারের নৈতিক ও আইনগত বৈধতাকে নষ্ট করবে। এখনই নির্বাচনে যাওয়া না যাওয়ার সিদ্ধান্ত নেওয়ার সময় আসেনি জানিয়ে জাতিসংঘে বাছাইকৃত রাজনৈতিক ডেলিগেট নেয়ায় নির্বাচনে প্রভাব পড়ার আশঙ্কা জানান গাজী আতাউর রহমান। জাতিসংঘের অধিবেশনের 3টি রাজনৈতিক দল শুধু নিয়েছে কেন, কোন বিবেচনায়, এই ব্যাখ্যাও কিন্তু তারা দেয় নাই।
তো এই জন্যেই আমরা মনে করছি যে তারা এখানে পক্ষপাতহীন করেছে, বৈষম্য করেছে। নির্বাচনে এটার অবশ্যই একটা প্রভাব আমরা মনে করি পড়বে। 5 দফার যুগপথ আন্দোলনে নতুন করে যুক্ত হয়েছে বাংলাদেশ খেলাফত আন্দোলন। বাংলাদেশের মানুষ দাবি আদায় করার পদ্ধতি জানে। অরণ্য গফুর, টিভি, ঢাকা। নতুন রাজনৈতিক দল হিসেবে জাতীয় নাগরিক পার্টি ও জাতীয় লীগকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। নির্বাচন ভবনে সাংবাদিকদের একথা জানান কমিশন সচিব আক্তার আহমেদ। জানান, শাপলা প্রতীক ইসির গেজেট নেই, তাই বিকল্প প্রতীক নিতে এনসিপিকে চিঠি দেওয়া হবে। প্রতীক বিষয়ে নিষ্পত্তির পর বিজ্ঞপ্তি প্রকাশ করবে ইসি। সচিব আরও জানিয়েছেন, আবেদন করা আম জনগণ পার্টি, জনতা পার্টি সহ 12টি রাজনৈতিক দলের বিষয়ে অধিকতর তদন্ত চলছে। কয়েকদিনের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। সার্বিক বিবেচনায় এইভাবে এই জিনিসটাকে নেওয়া হয়েছে যে প্রকারান্তরে না বলবো না, তার থেকে বরং আর একটু যাচাই করে নিয়ে সিদ্ধান্তটা নেওয়া ভালো। একটা চিঠি দেওয়া হবে যে আপনারা আপনাদের প্রতীক আমাদেরকে জানান, কেন ওনাদের কাঙ্ক্ষিত প্রতীকটা আমাদের তফসিলে নাই। কল রেকর্ড এড়াতে শেখ হাসিনা 50টিরও বেশি সিম ব্যবহার করলেও গোপনে রেকর্ড করে রাখতেন তারই আস্থাভাজন এনটিএমসির তৎকালীন মহাপরিচালক জিয়াউল হাসান। এগুলো এখন ট্রাইব্যুনালের হাতে, তবে বেশিরভাগ আগেই মুছে দেওয়ায় সেগুলো উদ্ধারের চেষ্টা চলছে। এদিকে হেলিকপ্টার থেকে গুলি করার প্রমাণ মিলেছে অন্তত 6টি মৃতদেহ থেকে। বিস্তারিত জিএ মাহমুদের রিপোর্টে। জুলাই হত্যাযজ্ঞে মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে মঙ্গলবার তৃতীয় দিনের মতো সাক্ষ্য দেন মামলার শেষ সাক্ষী ও প্রধান তদন্ত কর্মকর্তা আইও মোহাম্মদ আলমগীর। এ সাক্ষ্য গ্রহণ সরাসরি সম্প্রচার করে বাংলাদেশ টেলিভিশন। আক্রমণকারী কারা ছিল মূলত? এ সময় ট্রাইব্যুনালে তার জব্দ করা গুরুত্বপূর্ণ নথি, অডিও, ভিডিও সহ বিভিন্ন দালিলিক প্রমাণাদি উপস্থাপন করেন এই তদন্ত কর্মকর্তা। দেন নানা চাঞ্চল্যকর তথ্য। তার লালিত, তার দ্বারা তৈরি করা এবং তার আস্থাভাজন ব্যক্তি যার নাম আপনারা বললেন, তিনি শেখ হাসিনারও কল রেকর্ড করবেন। এখন তিনি কি উদ্দেশ্যে রেখেছিলেন সেটা তিনি ভালো বলতে পারবেন। আবু সাইদের হত্যাকাণ্ড ধামাচাপা দিতে জোর করে তার পরিবারকে গণভবনে আনা হয়, দেয়া হয় সঞ্চয়পত্র, এমন তথ্য উঠে আসে। তার ফ্যামিলিকে জোর করে গণভবনে নিয়ে আসা হয়েছে, তাদেরকে টাকা দেওয়া হয়েছে, টাকা অর্থাৎ সঞ্চয়পত্র দেওয়া হয়েছে। হেলিকপ্টার থেকে গুলি করার প্রমাণ মিলেছে অন্তত 6টি মৃতদেহ থেকে বলেও জানান এ প্রসিকিউটর। ওপর থেকে নিক্ষেপ করা হয়েছে, অর্থাৎ হেলিকপ্টার থেকে আক্রমণ করা। যেই হেলিকপ্টার ব্যবহারের বক্তব্য আমরা শেখ হাসিনা, ফজলে নূর তাপস, হাসানুল হক এনুর বক্তব্যের মধ্যে আমরা শুনব। এদিনের সাক্ষ্য গ্রহণের মধ্য দিয়ে সম্পন্ন হয় এ মামলার শেষ সাক্ষীর জবানবন্দি। আগামী সপ্তাহে তাকে জেরা করবেন রাষ্ট্রনিযুক্ত শেখ হাসিনার আইনজীবী। এদিকে সাক্ষী অসুস্থ থাকায় জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ পিছিয়ে 6 অক্টোবর দিন নির্ধারণ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। জিএম মাহমুদ, আরটিভি, ঢাকা। আগামী 5 অক্টোবর পর্যন্ত খাগড়াছড়িতে অনির্দিষ্টকালের সড়ক অবরোধ কর্মসূচি স্থগিত করেছে জম্ম ছাত্র জনতা। এর আগে অবরোধ কর্মসূচি প্রত্যাহার করলে 144 ধারা তুলে নেওয়ার কথা জানিয়েছিলেন খাগড়াছড়ি জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম। তবে তা কার্যকর না হওয়ায় এখনও থমথমে পরিস্থিতি বিরাজ করছে খাগড়াছড়ি সদর ও গুইমারায়। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে দায়িত্বে আছে সেনাবাহিনী, পুলিশ, বিজিবি ও আনসার সদস্যরা। এদিকে গুইমারায় সহিংসতার ঘটনা তদন্তে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে 5 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। দুর্গাপূজা যেন ভালোভাবে করতে না পারে সেজন্য ফ্যাসিস্টরা খাগড়াছড়িকে অশান্ত করার চেষ্টা করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সচিবালয়ে খাগড়াছড়ি ইস্যু নিয়ে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ফ্যাসিস্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, তবে বর্তমানে খাগড়াছড়ির পরিস্থিতি শান্ত রয়েছে। এখন এই পাহাড়ের অবস্থা শান্ত, এখন মোটামুটি কোনো সমস্যা নাই। এই জিনিসটা করছিল যেন হিন্দুরা ভালোভাবে তাদের পূজাটা যেন উদযাপন করতে না পারে। এই পূজাটা হলো একটা
ধর্মীয় অনুষ্ঠান এবং এটার একটা ভাব গম্ভীর্যের সাথে করার কথা, এবং তারা যেন এটা যেন ভালোভাবে না করতে পারে, এইটাও ছিল কিছু কিছু লোকের উদ্দেশ্য। এইটাই তারা করার চেষ্টা করতে, বাট তারা সফল হয় না। ঢাকঢোল, শঙ্খ আর উলুধ্বনিতে আড়ম্বরে পালিত হলো মহা অষ্টমীর কুমারী পূজা। বেলা 11টায় শুরু হয়ে কুমারী পূজা চলে দুপুর 12:30 পর্যন্ত। এবারের কুমারী দেবীর আসন আলো করেন 6 বছর বয়সী লাবণ্য চ্যাটার্জি। হাতে পদ্ম নিয়ে ভক্তদের আশীর্বাদ উপহার ছড়ান ছোট্ট উমা। নাজবুল হাসান সাইমনের ক্যামেরায় রিপোর্ট করছেন শাকিলা করিম। দেবী উপাসনার এক মহৎ ও অনন্য আচার হলো কুমারী পূজা। প্রতিমা নয়, জীবন্ত কুমারী কন্যাকে দেবীর প্রতীক রূপে পূজা করা এ এক অপূর্ব সাধনার রূপ। মহা অষ্টমীর দিনে এই পূজার মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয় নারীত্বের শক্তি ও পবিত্রতার প্রতি। কুমারী পূজা কেবলমাত্র একটি আচারিক অনুষঙ্গ নয়, বরং এটি নারীর মর্যাদা, শক্তি এবং অন্তর্নিহিত দেবত্বের স্বীকৃতি। এবারের কুমারী দেবী লাবণ্য যেন সেই নির্মল মুখাবয়বেরই প্রতিচ্ছবি। দেবীর রাজরাজেশ্বরী মূর্তি মহাগৌরী রূপে পূজিত হলেন লালমনিরহাটের মেয়ে লাবণ্য। ভক্তরা বলছেন, যে শক্তি সৃষ্টি করে সে রক্ষা করে এবং সময়ে প্রয়োজনে বিনাশও ঘটায়। নারী কেবল পূজিতা নয়, সে শক্তির উৎস, করুণার আধার। প্রতিটি নারীর মধ্যেই মা ভগবতীর রূপ প্রকাশিত। আজকে শক্তির যে আমাদের দেবী আমাদের সামনে আছেন, তো সেই শক্তি রূপে একজন কুমারীকে পূজা করা হয়। তো একজন নারী হিসাবে অবশ্যই আমি গর্বিত। দেশের জন্য মঙ্গল হয়, সবাই যেন আমরা আবার 2026 একসাথে আমরা হতে পারি। মা কুমারীকে যেন সবাই মাতৃজ্ঞানের রূপে পূজা করে। সবাইকে যেমন ভালোভাবে সুস্থভাবে থাকতে পারি, কুমারী মায়ের কাছে আমার এটাই প্রত্যাশা। আমরা এখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম সবাই একসাথে থাকব, সবাই আমরা ভাই ভাই, সবাই যেন ভালোভাবে থাকি, এটাই আমাদের প্রত্যাশা। এটা নারী সমাজের প্রতি একটা বিশেষ বার্তা যে আমরা নারীদেরকে সম্মান করব, শ্রদ্ধা করব। শাস্ত্রমতে কোলাসুর যখন স্বর্গ, মর্ত ও পাতাল জুড়ে তাণ্ডব চালাচ্ছেন, তখন দেব ও ঋষিকুল শরণাপন্ন হয়েছিলেন দেবীর। দেবতাদের উদ্ধারে দেবী কুমারী রূপে কোলাসুরকে বধ করেছিলেন। সেই থেকে কুমারী পূজার প্রচলন। এই অত্যাচার থেকে এই ত্রিভুবনকে রক্ষা করার জন্যে দেবতারা সবাই এই দেবীর জাগরণ চেয়েছিল এবং দেবতাদের প্রার্থনাতে, তাদের স্তব স্তুতিতে সন্তুষ্ট হয়ে স্বয়ং আদ্যাশক্তি মহামায়া দুর্গা রূপে পৃথিবীতে অবতীর্ণ হয়েছিলেন। মালিনী এলেন, এসে বর দিলেন ভক্তদের। একটি পবিত্র মুখ, একটি নিষ্পাপ চাহনি, আজ এই কুমারী কন্যার মাঝে অধিষ্ঠিত জগতের মহাশক্তি, যে শক্তি প্রতিষ্ঠিত করে নারীর প্রতিনিধিত্বকে। রামকৃষ্ণ মিশন থেকে শাকিলা করিম, RTV, ঢাকা। আইনশৃঙ্খলা বাহিনী ছাড়া ধর্মীয় উৎসবগুলো পালন করতে পারলেই হবে আনন্দের দিন, এমন মন্তব্য করেছেন র্যাব মহাপরিচালক AKM শহীদুর রহমান। রাতে খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউট, সনাতন সমাজ কল্যাণ সংঘ পূজা মণ্ডপ পরিদর্শন শেষে এ মন্তব্য করেন তিনি জানান, কিছু কাপুরুষ বিভিন্ন জায়গায় ছোট ছোট বিশৃঙ্খলা তৈরি করেছিল। তাদের 19 জনকে গ্রেপ্তার করে নিয়মিত মামলা করা হয়েছে। পূজায় নিরাপত্তা বজায় রাখতে র্যাব সব সময় প্রস্তুত বলেও জানান তিনি। মাত্র কয়েকটি জায়গায় কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে এবং প্রতিটি ক্ষেত্রেই আমরা যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে মামলা নিয়েছি এবং এই পর্যন্ত 15টি ঘটনায় 19 জন ব্যক্তিকে আটক করা হয়েছে। দেশ থেকে পাচার হয়ে যাওয়া অর্থ আগামী ফেব্রুয়ারির মধ্যে কিছুটা ফিরে আনা সম্ভব বলে জানালেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। সচিবালয় সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে অর্থ উপদেষ্টা এসব কথা জানান। তিনি বলেন, পাচার হয়ে যাওয়া অর্থ ফিরিয়ে আনতে আন্তর্জাতিক আইন অনুযায়ী বিভিন্ন দেশ ও সংস্থার সাথে আলোচনা চালিয়ে যাচ্ছে সরকার। অনেক দূর পর্যন্ত অগ্রসর হয়েছে। রাজনৈতিক সরকারের উচিত এই ধারাবাহিকতা বজায় রাখা। নিত্যপণ্য প্রসঙ্গে তিনি বলেন, দাম কিছুটা কমেছে, বাজার স্থিতিশীল রয়েছে, তবে পাইকার ও মজুতদাররা প্রভাব বিস্তারের চেষ্টা করছে। টাকাটা যখন পাচার করে
যারা পাচার করে তাদের বুদ্ধি জানে সব, কিন্তু এটা আনতে হলে একটু সময় প্রসেসটা, তবে কিছু তো অগ্রসর হয়েছে। আর অনেক লিগ্যাল ফার্মের সাথে আলোচনা করা হচ্ছে, তারপর অনেক এজেন্সির সাথে আলোচনা, অনেক দূর কোথাও এগোচ্ছে। বিগত সরকারের সময় বাংলাদেশে বেশ কিছু ইস্ট ইন্ডিয়া কোম্পানি তৈরি হয়েছিল। কেন্দ্রীয় ব্যাংক স্বাধীন না হলে আবারও এমন কোম্পানি সৃষ্টি হতে পারে বলে মন্তব্য করেছেন অর্থনীতিবিদ ও ব্যবসায়ীরা। তবে নতুন করে ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতো কোম্পানি সৃষ্টি হলে তা গ্রহণ করার অর্থনৈতিক সক্ষমতা বাংলাদেশে নেই বলে মনে করেন তারা। এসব বন্ধে ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি কমিশন সহ ব্যাংক কমিশন করার তাগিদ তাদের। আরও জানাচ্ছেন তৌহিদুর রহমান। পলিসি রিসার্চ ইনস্টিটিউট মিলনায়তনে সামষ্টিক অর্থনীতি বিষয়ক গোল টেবিল আলোচনা। বক্তারা অর্থনীতি এগিয়ে নিতে ক্ষুদ্র, কুটির এবং এসএমই খাতকে এগিয়ে নেয়ার পরামর্শ দেন। তুলে ধরেন খেলাপি ঋণ, অর্থ পাচার সহ নানা অনিয়মের কথা। মানি লন্ডারিং কিন্তু বাৎসরিক গড় হল 700 কোটি ডলার। সরকারের পক্ষ থেকে মানি লন্ডারিংকে ধরার ব্যাপারে উৎসাহিত করতে হবে। বাংলাদেশে আমরা কিছু ইস্ট ইন্ডিয়া কোম্পানি জন্ম দিয়েছি, যে ইস্ট ইন্ডিয়া কোম্পানিগুলো বাংলাদেশের অর্থনীতি এবং অর্থখাতকে কমপ্লিট মেলডাউনের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছে। তাই অর্থনৈতিক প্রতিষ্ঠানের স্বাধীনতা এবং দক্ষতা যদি আমরা না রক্ষা করতে পারি, স্পেশালি an important institution like Central Bank, বাংলাদেশে আবারও নতুন ইস্ট ইন্ডিয়া কোম্পানি জন্মগ্রহণ করতে পারে। সংস্কার না হলে আর্থিক খাত আবারও লুটপাটের খপ্পরে পড়বে বলে আশঙ্কা তাদের। রাজস্ব আহরণ ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়ানোর তাগিদও দেন তারা। জবাবদিহিতার জন্য আমাদেরকে কোনো সেপারেট ইনস্ট্রুমেন্ট তৈরি করতে হবে। ব্যুরোক্রেটদের কাছে ব্যবসায়ীরা যেরকম জবাবদিহিত থাকে, আপনি ব্যুরোক্রেটদেরকে কারো কাছে জবাবদিহিত আনেন, আপনি একটা ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি কমিশন করেন। চিহ্নিত অর্থ পাচারকারী এবং শাসক গোষ্ঠীকে ছাড়া অন্যদের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা ব্যাংক খাতের জন্য নেতিবাচক বলেও মন্তব্য করেন বক্তারা। 10, 12, 15টা ওয়ার্স্ট গ্রুপ, ওয়ার্স্ট ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে আইডেন্টিফাই করা হয়েছে অলরেডি, তাদেরকে পাঠিয়ে। তৌহিদুর রহমান, RTV, ঢাকা। এদিকে 4 ব্যাংক থেকেই এস আলম গ্রুপ সহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠান 1,78,000 কোটি টাকার লুটপাট করেছে। আর্থিক গোয়েন্দা ইউনিট বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের থেকে পাওয়া নথি ঘেটে এমন তথ্য পেয়েছে দুদক। মহাপরিচালক আক্তার হোসেন জানান, এস আলম গ্রুপের ব্যাংক লুটের ঘটনায় একাধিক তদন্ত চলছে, পর্যায়ক্রমে নেওয়া হবে পদক্ষেপ। এদিন 9.5 কোটি টাকার অবৈধ সম্পদ ও 120 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগ ভোলা 2 আসনের সাবেক এমপি আলী আজম মুকুল ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি। এছাড়া প্রায় 53 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা হয়েছে C&F এজেন্ট শামসুর রহমানের বিরুদ্ধেও। অন্য যাদের বিরুদ্ধে আমাদের এখানে অনুসন্ধান চলমান রয়েছে কিংবা মামলা তদন্তাধীন রয়েছে, সেই বিষয়গুলোতে কিন্তু কাজ হচ্ছে। আমাদের সংশ্লিষ্ট অনুসন্ধানকারী কর্মকর্তা এবং তদন্তকারী কর্মকর্তাগণ কাজ করছেন। কোনো অভিযোগ, সুনির্দিষ্ট কোনো অভিযোগে কিন্তু বাদ যাবে না। দেশে সেপ্টেম্বর মাসে ডেঙ্গু পরিস্থিতি ভয়ঙ্কর আকার ধারণ করেছে। মাসে 76 জনের মৃত্যু হয়েছে ডেঙ্গুতে। মঙ্গলবার সকাল 8টা পর্যন্ত 24 ঘন্টায় মারা গেছেন 3 জন। এ সময় হাসপাতালে ভর্তি হয়েছেন 556 জন। এ নিয়ে চলতি মাসে মারা গেছে 76 জন, আর চলতি বছরের মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 198 জনে। মারা যাওয়াদের মধ্যে বরিশাল বিভাগের বরগুনা ও আমতলীতে 2 জন এবং ফরিদপুরে 1 জন রয়েছেন। চলতি বছর সবচেয়ে বেশি 93 জন মারা গেছে ঢাকা দক্ষিণ সিটিতে। সর্বনিম্ন 5,10,000 টাকা ও সর্বোচ্চ 7,50,000 টাকা ধরে 3টি হজ প্যাকেজ ঘোষণা করেছে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ হাব। সকালে রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে ঘোষণা দেওয়া হয়। বেসরকারি ব্যবস্থাপনায় 2026 সালে পবিত্র হজ পালনে যেতে ইচ্ছুকদের জন্য এসব প্যাকেজ ঘোষণা করা হয়। খান আলামিনের রিপোর্টে থাকছে বিস্তারিত। গত রোববার সরকারি ব্যবস্থাপনায় 2026 সালের হজ প্যাকেজ ঘোষণা করেন ধর্ম উপদেষ্টা। সেদিন সরকারি 3টি প্যাকেজ ঘোষণার পাশাপাশি বেসরকারি মাধ্যমের সাধারণ হজ প্যাকেজ শিরোনামে একটি প্যাকেজ নির্ধারণ করা হয়, যার খরচ ধরা হয় 5,09,185 টাকা। এর সঙ্গে এজেন্সিগুলো অতিরিক্ত 2টি প্যাকেজ ঘোষণা করতে পারবেন বলে জানান ধর্ম উপদেষ্টা। তারা যখন কোটা ডিক্লেয়ার করবে তখনই আমরা এবার সেটি সহ অতিরিক্ত 2টি প্যাকেজ ঘোষণা করল এজেন্সি মালিকরা। বিশেষ হজ প্যাকেজের খরচ 7,50,000 টাকা, গত বছরের তুলনায় যেটি 51,000 টাকা বেশি। সাধারণ হজ প্যাকেজের মূল্য 5,50,000, গত বছর যেটি ছিল আরও 27,000 কম। সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের খাবার খরচ প্যাকেজের বহির্ভূত থাকলেও বেসরকারি ব্যবস্থাপনায় উন্নত সার্ভিস নিশ্চিত করার লক্ষ্যে
খাবারের মূল্য প্রতিটি প্যাকেজে অন্তর্ভুক্ত। নতুন যে প্যাকেজটি রাখা হয়েছে সেটি সাশ্রয়ী, খরচ পড়বে সরকার নির্ধারিত মূল্য 5,10,000। এই প্যাকেজে মূলত হাজিদের রাখা হবে হারাম শরীফের 6 থেকে 7 কিলোমিটার দূরে আজিজিয়া এলাকায়, যেখানে আগে কখনো বাংলাদেশের হাজিদের রাখা হতো না। তাদের ধারাবাহিকতা আমরাও এই প্যাকেজটি অন্তর্ভুক্ত করেছি। এটি আজিজিয়া প্যাকেজ হিসেবে পরিচিত। এই সাশ্রয়ী প্যাকেজের সর্বমোট মূল্য হচ্ছে খাওয়া এবং কোরবানি সহ 5,10,000 টাকা। নির্বিঘ্ন হজ পালনের সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান হাব নেতারা। 2025 সালে যে সুন্দর হজ হয়েছে, সুষ্ঠুভাবে হজ হয়েছে, এটা এই বাংলাদেশ 54 বছরের মধ্যে সবচেয়ে বেশি হজ হয়েছে এবং দক্ষিণ এশিয়ার ভিতরে আমরা ফার্স্ট হয়েছি। ইনশাআল্লাহ এই বছর আপনারা মনে করেন এই বছর সারা ওয়ার্ল্ডে আমরা ফার্স্ট হব ইনশাআল্লাহ। আগামী বছর বাংলাদেশ থেকে হজ পালনের সুযোগ পাবেন 1,27,198 জন। 3.5 লাখ টাকা জমা দিয়ে নিবন্ধন করা যাবে আগামী 12 অক্টোবর পর্যন্ত। খান আলামিন, RTV, ঢাকা। 5 দিন পর ধর্মঘট প্রত্যাহার করে চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও নাটোর থেকে ঢাকা, চট্টগ্রাম, সিলেট সহ দূরপাল্লার সব রুটে বাস চলাচল শুরু হয়েছে। দুপুরে বাস মালিকরা ধর্মঘট প্রত্যাহার করলেও ন্যায্য বেতনের দাবিতে ধর্মঘট চালু রাখার সিদ্ধান্ত নেয় শ্রমিকদের একাংশ। পরে রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নে শ্রমিকদের সঙ্গে জরুরি বৈঠক শেষে ধর্মঘট প্রত্যাহারের চূড়ান্ত সিদ্ধান্ত নেন শ্রমিক নেতারা। বিকেল 5টা থেকে উত্তরের এই 3 জেলা থেকে ছেড়ে যায় দূরপাল্লার বাস। এতে করে স্বস্তি ফিরেছে যাত্রীদের মাঝে। শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে গত বৃহস্পতিবার থেকে বন্ধ ছিল বাস চলাচল। এখন সবকিছু ঠিক আছে, বাসের টিকিটও পাইছি, অনেক দোকান থেকে কিনলাম, কিন্তু আলহামদুলিল্লাহ এখন গাড়ি সব। খেলার খবর। নির্বাচন ঘিরে আবারও উত্তপ্ত বিসিবি। দুদকের তদন্তাধীন 15টি ক্লাবের ভোটাধিকার বাতিল করেছে হাইকোর্ট। আর তাতে বাতিল হয়ে যায় মিডিয়া কমিটির বর্তমান চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু সহ 4-5 জন পরিচালকের কাউন্সিলরশিপ। অপরদিকে আপিল করে প্রার্থিতা ফিরে পেয়েছেন 2 জন। বিস্তারিত জানাচ্ছেন নিবেদিতা বিনতে ওয়াদুদ। আসন্ন বিসিবি নির্বাচনের তফসিল অনুযায়ী মঙ্গলবার ছিল আপিল গ্রহণ ও শুনানি। তবে শুনানি শেষ হওয়ার আগে হঠাৎ খবর আসে নির্বাচনে অংশ নেওয়া হচ্ছে না দুদকের তদন্তে থাকা আলোচিত 15 ক্লাবের। বিভিন্ন অভিযোগে প্রাথমিকভাবে বাদ পড়া এসব ক্লাব আপিল করে ফেরত পেয়েছিল ভোটাধিকার, কিন্তু হলো না শেষ রক্ষা। মঙ্গলবার ক্লাবগুলোর ভোটাধিকারের বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেন সাবেক সভাপতি ও এবারের নির্বাচনে পরিচালক পদপ্রার্থী ফারুক আহমেদ। তারই পরিপ্রেক্ষিতে হাইকোর্ট এ রায় দেয়। ফলে বাতিল হয়ে যায় ইফতেখার রহমান মিঠু, ইসরাফিল খসরু ও মঞ্জিরুল আলমের কাউন্সিলরশিপ। এদিকে প্রার্থিতা ফেরত চেয়ে মঙ্গলবার আপিল করেন 5 জন। শুনানি শেষে 2 জনের আপিল মঞ্জুর করে নির্বাচন কমিশন। 2টি নমিনেশন পেপার বৈধ বলে ঘোষণা করেছি, আর একটি বাতিলই রয়ে গেছে, কারণ সেখানে প্রপোজার সেকেন্ডারের সিগনেচার নিয়ে ডিসপিউট ছিল, যে প্রার্থী ওনাদের প্রপোজার সেকেন্ডারকে আনতে পারেননি। প্রার্থিতা ফিরে পাওয়ায় ঢাকা বিভাগের 2টি পদের জন্য বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও নাজমুল আবেদিন ফাহিমের সঙ্গে লড়বেন আব্দুল্লাহ ফুয়াদ রেদওয়ান। নিবেদিতা বিনতে ওয়াদুদ, RTV, ঢাকা। এশিয়া কাপ বাছাইয়ে হংকং চায়নার বিপক্ষে ম্যাচকে সামনে রেখে অনুশীলন শুরু করেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। বিকেলে ম্যাচের ভেন্যু ঢাকা স্টেডিয়ামে অনুশীলন করে জামাল ভুঁইয়ারা। বৃষ্টিবিঘ্নিত প্রথম দিনে অনুশীলনে যোগ দেয় যুক্তরাষ্ট্র প্রবাসী ফুটবলার জায়ান আহমেদ, ইতালি প্রবাসী ফাহমেদুল ইসলাম সহ স্কোয়াডে থাকা বেশিরভাগ ফুটবলার। অপরদিকে যুক্তরাজ্য প্রবাসী হামজা চৌধুরী 6 তারিখে এবং কানাডা প্রবাসী সমিত সোম 7 তারিখে ঢাকায় এসে দলের সাথে যোগ দিবেন। এশিয়া কাপ বাছাইয়ের মহা গুরুত্বপূর্ণ ম্যাচে 9 তারিখে হংকং চায়নার মুখোমুখি হবে বাংলাদেশ। রাতের সংবাদ এ পর্যন্তই। মধ্যরাতের সংবাদ 1টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।